বিকেলের রোদ ধীরে ধীরে নিভে আসছে। সূর্যের রশ্মি ঠিকরে পড়ছে বিশাল কালো লোহার গেটটার ওপর। গেটখানায় জং ধরে গেছে, পুরনো হয়ে পড়ার কারণে একদিকে একটু কাত হয়ে থাকে সবসময়। গেটটা পুরনো ভাঙা এক গোড়াস্থানের, তবে এটা অন্যান্য সাধারণ গোড়াস্থান যেমন ইংরেজদের হয় তেমন নয়। এটা হলো পর্তুগিজদের গোড়াস্থান। এই গোড়াস্থানের বয়স হয়েছে প্রায় 300 বছরেরও বেশি। গোড়াস্থানের সামনের রাস্তাটা সবসময় শুনশান হয়ে থাকে। দূর দূরান্তে বেশ কিছু বাড়িঘর থাকলেও এই গোড়াস্থানের পাশে পড়ে একটা ঘাস জমি। একরকম নির্জনতার মধ্যেই কালের নিয়মে ঘুমিয়ে আছে এই পাথরের খাঁচার মতো জায়গাটা। লোহার গেটের ওপর একটা টর্চের আলো এসে পড়ল। একটা লোক এসে দাঁড়ালো গেটের সামনে। ছেয়ে রঙের পোশাকে লোকটা যেন সন্ধ্যের আঁধারে মিশে গেছে একেবারে। ভাঙা গেটের ফাঁক গলে লোকটা ঢুকে পড়ল গোড়াস্থানের ভেতর। গোড়াস্থানের ভেতরটা একেবারে নিঝুম। কোনো জনমনুষ্যের পা এখানে পড়ে কিনা সন্দেহ। লোকটা হাতের টর্চটা ঘুরিয়ে চারিদিকে দেখল। উঁচু উঁচু গম্বুজের মতো সমাধিস্থলগুলো দেখলে মনে হয় বহুকাল ধরে এরা নিজেদের গল্প বলার জন্য জীবন্ত মানুষের অপেক্ষা করে চলেছে। লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো পাতা মারিয়ে এগিয়ে চলল নুড়ি ছড়ানো রাস্তাটা ধরে। এই প্রথম কোনো গোড়াস্থানে পা রাখল লোকটা। মনে একটা দুরুদুরু ভাব নিয়েই লোকটা হাঁটছিল। হঠাৎই কিছু একটা দেখে থমকে দাঁড়ালো সে। পরপর অবিন্যস্তভাবে ছড়ানো সমাধি পাথরগুলোর পেছনে কালো ধোঁয়ার মতো অন্ধকার, কিন্তু দূরে সেই অন্ধকারের মধ্যেই একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা অন্ধকারে দাঁড়ানো লোকটাকে দেখে ভরসা পেল যেন। গলা তুলে বলে উঠল, এই যে ভাই, শুনছো? বলছি যে বাটা মল্লিকের ডেরাটা কোন দিকে বলতে পারবে? অন্ধকারের লোকটা এই কথায় কেমন খুক খুক করে কাশল একবার, তারপর ভাষা ভাষা স্বরে উত্তর দিল, ফিরে যান বাবু, ফিরে যান। যে কাজের জন্য এসছেন তা পাপ। পাপ কিন্তু কাউকে ছাড়ে না। ফিরে যান, ফিরে যান। কথাটা বলেই লোকটা পাথরের আড়ালে গা ঢাকা দিল। অন্ধকারের মধ্যে দিয়ে যে কোন দিকে হাঁটা দিল সে বুঝতে পারল না টর্চ হাতের লোকটা। সে আর সেখানে না দাঁড়িয়ে আবার হাঁটা দিল নুড়ি কাকড় বেছানো রাস্তাটা ধরে। প্রায় মিনিট 5 হাঁটার পরেই আবার তাকে দাঁড়াতে হলো। দুটো বেঁটে গম্বুজের পেছনে একটা টিনের শেডের ইট দিয়ে তৈরি ঘর। তার সামনে একটা মুষ্কো লোক বসে আছে। লোকটার সামনে আগুন জ্বলছে শুকনো কাঠে। টর্চটা বন্ধ করে লোকটা পায়ে পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো আগুনের সামনে। মুষ্কো লোকটার শরীরটা বিশাল। চাকা চাকা মাংসপেশির ওপর একটা মেয়েদের আস্তরণ থাকলেও এই লোকই যে তার কাজের জন্য ঠিক তা আর তার বুঝতে বাকি রইল না। মুষ্কো লোকটার পিছনে বেশ খানিকটা দূরে একটা শিরিঙ্গে ছেলে বসে আছে আর একটা ভাঙা সমাধি পাথরের ওপর। কাকে চাই? কে আপনি? এখানে এলেন কিভাবে? হ্যাঁ, কে আপনি? নমস্কার, আমার নাম হলো নৃপেন মণ্ডল। আমার বাড়ি হলো গিয়ে সেই আগরতলায়। একটা কাজে আপনার কাছে ওখান দিয়ে ছুটে এলাম বাটা বাবু। সেই সকাল। বুঝেছি। বসুন, ওই বস্তাটার ওপরে বসুন। আমার ঠিকানা কে দিল আপনাকে? নৃপেন মণ্ডল অতি কষ্টে সেই বস্তাটার ওপর বসল। বস্তাটা কেমন যেন নরম নরম। তার তেল ঘি খাওয়া শরীর, এই আসন কি আর তার সয়? কিন্তু কাজ হাসিল হয়ে গেলে এ কষ্ট আর গায়ে লাগবে না। কি হলো, বললেন না? কে পাঠিয়েছে আপনাকে? দেখে তো অতি ভদ্র লোক মনে হচ্ছে। তা আমার মতো খুনের ডেরায় কেন চাঁদু? কি মতলব? হ্যাঁ, বলছি আমায় আপনার কথা বলেছে চাপার বর। আমাদের পাড়াতেই বাড়ি, নাম রাতুল পাজা। আমার যে খুব টাকার দরকার বাটা বাবু, অনেক অনেক টাকার দরকার। বাঁটা হাত তুলে
তাকে থামালো। তারপর কেমন যেন সতর্ক চোখে চারিদিকে দেখে নিল। ভয়ে ভয়ে বলল এবার অত বড় লোকটা, কিন্তু বাবু, আমি যে ওই কাজ ছেড়ে দিয়েছি, আপনার এখানে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আমি আমি ওসব কাজ বহুকাল ছেড়ে দিয়েছি। কি বলছেন বাটা বাবু? আমি যে নিতান্ত বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আমার পাড়ার মলয় বাবুর বাড়িতে আমি খবর পেয়েছি প্রায় প্রায় 20 কিলো সোনা লুকানো আছে। ওই ওই সোনা হাতে পেলেই আমার সমস্যা আপাতত মিটে যাবে। আর ওই সোনা বেচে যা পাবো তা আধা আধা বকরা হবে আমার আর আপনার। আমি আহ, সময় নষ্ট করছেন কেন? আমি বলছি তো, এই কাজ আমি ছেড়ে দিয়েছি। কিন্তু কিন্তু কেন কেন বাটা বাবু, কেন? নৃপেন মণ্ডলের গলার স্বর যেন মরিয়া হয়ে উঠল। এই বাঁটা যদি তার কাজটা না করে তবে তো তার চলবে না। জানতে চান কি কারণে আমি এই ডাকাতি করার মতো জঘন্য কাজ একেবারে ছেড়ে দিয়েছি? যদি জানতে চান তবে আমি বলতে পারি। আপনাকে বলতে আমার কোনো বাধা নেই। আপনাকে আমার দিব্যি মনে ধরেছে। বেশ, বলুন কি কারণ। যদি থানা পুলিশের ভয় থাকে তো সেটাও বলুন। আমি খুব সাবধানে এই কাজ করাবো আপনাকে দিয়ে। বলুন কি সমস্যা, বলুন। বাঁটা তার মুগুরের মতো হাত দিয়ে নিজের মুখটা মুছল একবার। এই মার্চ মাসের গরমে যে কি কারণে লোকটা আগুন জেলে বসে আছে তা নৃপেনবাবুর মাথায় ঢুকছে না। বেশ, তাহলে শুনুন। শুধু খেয়াল রাখবেন, আমার কথা শুনতে শুনতে আপনার চারপাশের আবহাওয়াটা ঠান্ডা যেন না হয়ে আসে, বুঝলেন? যাই হোক, শুনুন তবে। আমি এই বাঁটা মল্লিক হলাম এই এলাকার, নদীর এপারের একেবারে টপ ডাকাত। কোন এলাকায় কার বাড়িতে কত টাকা আছে, কে কত বড় লোক, সব আমার একেবারে নখদর্পণে থাকে, বুঝলেন? পুলিশ আমার টিকিরও সন্ধান পায়নি কখনো। আমি এই কাজ করছি প্রায় 20 বছর ধরে। তবে এখন একটু বয়স হয়েছে, শরীরটা ভারী হয়ে পড়েছে। এখন আর আমার হাত অত দ্রুত কাজ করে না। তাই একজন সাগরেদের খুব দরকার হয়ে পড়েছিল আমার। তা প্রায় বছর খানেক আগের কথা। একটা আড়তদারের বাড়িতে ডাকাতি করে পেয়েছিলাম প্রায় 1 বাক্স গয়না। মারোয়ারি লোক, তার মেলা পয়সা। এক মনে মাটি খুঁজছি, ডাকাতি করা লুটের বাক্সটা পড়েছিল গর্তের পাশেই। হঠাৎ মনে হলো আমার ঠিক কাঁধের কাছে এক জোড়া পা। চমকে ওপরের দিকে তাকিয়ে দেখি একটা রোগা ছেলে, বয়স হবে বড় জোর 20। গর্তের পাশে বসানো ইমার্জেন্সির আলোয় তার মুখটা দেখে বুঝলাম সে আমাকে দেখছে না, সে দেখছে বাক্সটাকে। এই, কে রে তুই? কি করছিস এখানে? হ্যাঁ, কি নাম তোর? ছেলেটার মুখটা একেবারে বাচ্চা বাচ্চা। সে খুব নরম স্বরে মিনমিন করে বলল, আমার নাম বিনয় গো দাদা। আমার বাড়ি ছিল সেই নদীর ওপারে ফুলতলিতে। তাও প্রায় বছর 5 আগের কথা। নদীর বানে আমার বাড়ি ঘর সব ভেসে গেল। সেই থেকে রাস্তায় আমার বাড়ি ঘর। এই মাস 2 হলো তোমায় আমি লক্ষ্য করছি। তোমার সাথে আমায় কাজে নেবে গো ওস্তাদ, নেবে গো? আমার যে আর কেউ নেই গো ওস্তাদ, নেবে গো আমায় তোমার সাথে? আমি কোনো উত্তর দিলাম না। ছেলেটাকে দেখে খুব মায়া হলেও আমার মনে কেমন যেন সন্দেহ হচ্ছিল। গর্ত থেকে উঠে এলাম চুপচাপ। বটে, আমার সাথে কাজ করবি তুই? জানিস তো আমি কি করি? ডাকাতি। পারবি করতে ডাকাতি? কিরে, পারবি করতে? হ্যাঁ ওস্তাদ, পারবো। আমার মনে ভয় ডর বলে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। দেখবে এক্ষুনি কেমন তোমায় এই বাক্সটা মাটি চাপা দিয়ে দেখাবো, দেখবে ওস্তাদ? ছেলেটা কথাটা বলেই একেবারে হন হন করে এগিয়ে গেল আমার খোঁড়া গর্তের কাছে। আমি গর্তের পাশের অত বড় তোরঙ্গটার দিকে দেখলাম। এত বড় বাক্স
এই রোগা পটকা ছেলে কি করে যে চাপা দেবে সেটাই ভাবছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ছেলেটা গর্তের নিচে আরেকটা গর্ত করলো বেলচা দিয়ে। কি দ্রুত হাত চলে ব্যাটার। তারপর অত বড় বাক্সটা সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে দিল সে, আর কোদাল দিয়ে ঠুকে ঠুকে মাটিটাকে সমান করে দিল। কি ওস্তাদ, আর কোনো সন্দেহ আছে নাকি তোমার আমার কাজের ওপর? হ্যাঁ না, এতেই হবে। তুই থেকে যা বেটা, তোকে দিয়ে হবে, বুঝলি? তবে একটা কথা মাথায় রাখবি। কথাখানা বলে পাশের পড়ে থাকা শাবলটা তুলে ওকে শাসানির গলায় বললাম আমি, কোনো বেগরবাই দেখলে বা আমার কোনো খবর পুলিশের কাছে পৌঁছানোর চেষ্টা করলে তোকে তোকে আমি খুন করতেও কিন্তু পিছপা হব না, মাথায় রাখিস। কি যে বলো ওস্তাদ, পুলিশ আমার কথা শুনবে কেন? তোমায় গুরু মেনেছি, গদ্দারি করব না। এরপর ও ছোকরাটা থেকে গেল আমার কাছে এই গোড়াস্থানেই। সেদিন বুঝিনি কি কাল সর্পকে আমি আমার জামার আস্তিনে ঠাঁই দিচ্ছি, বুঝলাম অনেক পরে। এরপর মাস 6 অন্তর আমি 2টো ডাকাতি করলুম। একটা করলুম চুঁচুড়ার এক রাজবাড়িতে, কিন্তু পুলিশ কি করে যেন খবর পেয়ে গেল। আর একটা করলুম হরিপুরের এক সম্ভ্রান্ত গেরস্থ বাড়িতে, কিন্তু সেখানেও ডাকাতি করে বেরোতে গিয়েই প্রায় পুলিশের কাছে ধরা খাচ্ছিলাম। আমার মনে প্রবল সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল বহুদিন থেকেই। পরপর 2বার পুলিশের হানা পড়ায় সেই সন্দেহ আরো পাকাপোক্ত হলো। একদিন দুপুরবেলা, তীব্র গরম সেদিন, একটা ছিনতাই করে ফিরছি এই গোড়াস্থানের পাশের ঘাস জমিটার মধ্যে দিয়ে। আমার মাথায় শয়তানি বুদ্ধি ঝিলিক দিয়ে গেল হঠাৎই। শোন বিনয়, বিগত 11 মাস ধরে আমার ছায়া হয়ে ঘুরছিস তুই। কোথায় কি করতে হয় আশা করি সবই শিখেছিস। তবে একটা কথা আমার জানা খুব দরকার, তুই সাঁতার জানিস তো? ওস্তাদ, না মানে জানি না। জানি না বলেই তো বন্যায় যখন বাড়ি ঘরের সাথে আমার বাপের দেওয়া জমি জিরেতের কাগজ ভেসে গেল, কিছুই বাঁচাতে পারিনি। ওটা ছাড়া সব পারি গো দাদা, আমি সব পারি। বুঝেছি, সমস্যা নেই। শোন, আজ রাতে নদীর ওপারে মানে 3 হাঁটিতে একটা বাড়িতে হানা দেবো, বুঝলি? তৈরি থাকিস। নৌকো চালানো আর সাঁতার দুটোই তোকে আজ ভালো করে শিখিয়ে দেবো আমি। বিনয় হতভাগা যেন কিছু বুঝতে পারলো আমার কথায়, থমকে দাঁড়িয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, আচ্ছা ওস্তাদ, শিখিও। তোমায় যখন গুরু বলে মেনেছি, যেখানে নিয়ে যাবে যাব আমি, যা করতে বলবে তাই করব। আমি ওর কথায় আর কোনো উত্তরই দিলাম না। আমার মাথায় তখন তীব্র শয়তানি বুদ্ধি কিচকিচ করছিল। ধীর পায়ে আমি ফিরে এলাম এই গোড়াস্থানে। রাত তখন প্রায় 12টা হবে। চারিদিক একেবারে নিঝুম হয়ে পড়েছে। নদীর ধারটায় শুধু জলের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ না থাকায় মনে হচ্ছিল ঠিক ঝড়ের আগের নিস্তব্ধতা যেন বিরাজ করছে সেই জায়গায়। আমি ছোকরাটাকে নিয়ে নৌকো চালাচ্ছি। এক টুকরো ছোট্ট ডিঙির ব্যবস্থা করেছিলাম এই ঘাটেরই এক মাঝিকে বলে। নৌকো টানতে টানতে আমি প্রায় মাঝ নদীর কাছাকাছি এনে ফেললাম। বিনয় কেমন যেন থমথমে মুখে আমার দাঁড় টানা দেখছিল। মাঝ নদীতে নৌকো থামিয়ে আমি নৌকোর ওপর উঠে দাঁড়ালাম। নৌকোর আলোয় বিনয়ের মুখটা লক্ষ্য করছিলাম আমি। অবাক হয়ে গেছিল সে নৌকোটা থেমে যাওয়ায়। কি হলো গো ওস্তাদ, থামিয়ে দিলে যে? আমরা ওপারে যাব না? আমি নৌকোর দাঁড়টা কোনো কথা না বলে হাতে তুলে নিলাম। আমার চোখে তখন খুনে দৃষ্টি। ওঠ,
ওঠ হতভাগা আস্তিনের সাপ, ওঠ, উঠে দাঁড়া। বিনয় চমকে উঠে দাঁড়ালো। এমন যে কিছু ঘটবে সে যেন আশা করেনি। আমার খুনে চোখ দেখে সে বলল, কি হলো গো ওস্তাদ? এমন করে বলছো কেন? কি হয়েছে? কি হয়েছে জানিস না? তুই তুই একটা খোঁচর। পুলিশকে তুই বারবার খবর দিচ্ছিস। কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? তুই একটা খোঁচর। হো, তাই নাকি? তোমার বিশাল চেহারা দেখে ভেবেছিলাম তোমার মাথাটা একেবারে খাঁজা কাঁঠাল হবে, কিন্তু বেশ ভালোই বুদ্ধি ধরো দেখি। চুপ, বেটা বিশ্বাসঘাতক। আজই তোর শেষ দিন। তোকে আমি। বিনয় আমার মূর্তি দেখে এক পা পিছিয়ে গেল। তারপর ঠিক সাপের মতোই হিসহিসে স্বরে বলল, আমায় খুন করবি নাকি রে হতভাগা ষাঁড়? আমায় খুন করলে কিন্তু পুলিশ তোকে ছাড়বে না। আমায় নদীতে ফেলে দিলে আজ নয়তো কাল আমার শরীর পুলিশ ঠিকই খুঁজে পাবে। তখন তোকে ফাঁসির হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না, বুঝলি? কেউ বাঁচাতে পারবে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমি আমার হাতের বৈঠাটা দিয়ে বিনয়ের দিকে একটা খোঁচা দিলাম। হতভাগা রোগাহীন ছেলে ছেলেটা পিছতে গিয়ে ছপ করে পড়ল নদীর জলে। বিনয় সত্যি সাঁতার জানতো না। জলে পড়েই সে ডুবে গেল নদীর অতলে। হঠাৎই ওর বলা শেষ কথাটা মনে পড়ল আমার। আমিও ঝাঁপ দিলাম জলের সাথে সাথে। প্রায় আধ ঘন্টা পর যখন বিনয়ের দেহটা নিয়ে জল থেকে উঠে এলাম, ও বেটা মরে একেবারে মাছের মতো হয়ে গিয়েছিল। আমি নদীর চড়াতে ওর শরীরটা রেখে তার পাশেই বসেছিলাম বহুক্ষণ। এতদূর একটা না বলে বাঁটা মল্লিক থামল। নৃপেন মণ্ডল হতভম্বের মতো সব কথা শুনছিল তখনও। হঠাৎ তার মনে হলো তার আশেপাশের আবহাওয়া কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। তারপর তারপর কি হলো বাটাবাবু? কি করলেন বিনয়ের দেহটা নিয়ে? আর এর সাথে আপনার কাজ ছেড়ে দেওয়ার কি সম্পর্ক? বাঁটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে রাখা ঘটিটা তুলে নিল আর ঢকঢক করে অর্ধেক ঘটির জলটা গলায় ঢেলে দিল। তারপর কেমন যেন একটা কাটা কাটা স্বরে বলল, আর কি করব? বিনয়ের দেহটা একটা বস্তায় ভরে তুলে আনলাম আমার এই ডেরায়। ওই যে আপনি যেটার ওপর বসে আছেন ওটাই তো সেই বস্তাটা। কথাটা শুনেই নৃপেন মণ্ডল বস্তা থেকে ছিটকে একদিকে গিয়ে পড়ল। কি সাংঘাতিক! বস্তার দিকে চোখ যেতেই এবার তার নিঃশ্বাস প্রশ্বাস যেন একেবারে বন্ধ হয়ে গেল। বস্তার একটা অংশ ছেঁড়া, সেখান দিয়ে একটা লাল রক্ত ফুটে বেরোনো চোখ তাকিয়ে আছে তারই দিকে। অপার্থিব সেই দৃষ্টি। শরীরের সব রক্ত যেন জল হয়ে যায় এই দৃষ্টিতে। বাঁটা মল্লিকের বিশাল দেহটা উঠে দাঁড়ালো। লম্বায় লোকটা 6 ফুটেরও বেশি, আর চওড়ায় যেন বিশাল একটা ইটের দেওয়াল। কিন্তু কি ব্যাপার জানেন তো নৃপেন বাবু? তারপরেই হলো যত গন্ডগোল। বিনয়কে এই সপ্তাহে আমি কতবার যে দেখেছি এই গোড়াস্থানের এদিক ওদিক তার ঠিক নেই। ও বেটার মুখে একটা হাসি নিয়ে সে আমায় দেখছে। দিনের বেলা তার কোনো চিহ্ন থাকে না, রাতের বেলায় সে আসে, তাই তো আগুন জেলে বসে থাকি। বাঁটাবাবুর কথা শেষ হতেই নৃপেন মণ্ডল দেখল বাঁটা মল্লিকের পেছনে বসে থাকা শিরিঙ্গে ছেলেটা উঠে দাঁড়ালো। এ যে সেই বস্তায় থাকা ওই চোখ দুটোই। মুখে তার একটা হাসি। এই অপার্থিব হাসিতে শুধু মিশে আছে সারা দুনিয়ার শয়তানি আর হিংস্রতা। আমি জানি ও বেটা আমার পিছনেই দাঁড়িয়ে আছে। আমি আজ 1 সপ্তাহ ধরে ওই শয়তানটাকে আটকে রেখেছি আগুন জেলে, কিন্তু আমি ক্লান্ত। আমি আর এই আগুনের পিছনে লুকোবো না। আজ এসপার নইলে ওসপার হবে। আজ হয় তুই থাকবি নইলে আমি থাকবো। বাঁটা কথাটা বলে হাতের ঘটিটা ছুঁড়ে দিল আগুনের ওপর।
আর সাথে সাথে আগুনটা নিভে গেল। অন্ধকারে ঢেকে গেল জায়গাটা। নৃপেন মণ্ডল ভয়ের চোটে তাড়াতাড়ি হাতের টর্চটা জেলে ধরল। অন্ধকারে তার দম বন্ধ হয়ে আসছিল যেন। টর্চের আলোয় দেখল বাঁটা দু হাতে মুঠো পাকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার থেকে কিছু দূরে দাঁড়ানো লম্বা ছায়াটাকে আর যাই হোক মানুষ বলা যায় না। লম্বা ছায়াটার শরীরের এদিক ওদিক হাড় বেরিয়ে পড়েছে, গুলি গুলি চোখে ধকধকে আগুন, মুখের দাঁত বেরিয়ে পড়েছে তার। তার শরীরের দিকে তাকালে অন্তরাত্মা যেন কেঁপে যায়। আয়, তোকে আমি একবার শেষ করেছি, আবার শেষ করতেও হাত কাঁপবে না আমার। আয় আয় বলছি। বাঁটা মল্লিকের কথা শেষ হলো না। বিনয়ের প্রেতটা দু হাত বাড়িয়ে একেবারে হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঁটার বিশাল বুকের পাটা বিনয় তার কাঠি কাঠি হাত দিয়ে চেপে প্রবলভাবে মাটিতে ঠেসে ধরল, আর নিজের ভয়ানক মুখটা নামিয়ে আনলো তার মুখের ওপর। তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো তীব্র বিষাক্ত এক ধোঁয়া। সব জেটে সেই বিষবাষ্পর ধোঁয়ায় বাঁটা মল্লিকের চোখ একেবারে কপালে উঠে গেল। তার পা দাপাতাপি থেমে গেল কয়েক মুহূর্তেই। দু চোখ কপালে তুলে বাঁটা মল্লিক প্রাণ ত্যাগ করল তার পোশাক কাল সাপের বিষেই। নৃপেন মণ্ডল ভয়ে কাঠ হয়ে দেখল বিনয় ঠিক কাঠপুতুলের মতো তার দিকে ঘুরে তাকালো। আধারে তার চোখ দুটো আটকে আছে একেবারে নৃপেন মণ্ডলের উপরেই। আমায় ছেড়ে দাও। আমি আমি জানতাম না, আমায় ছেড়ে দাও। তুই পাপী, তোকে সাবধান করেছিলাম। পাপ কাউকেও ছাড়ে না, তোকেও ছাড়বে না। হাড়ের খটখট শব্দ তুলে বিনয়ের প্রেত এবারে এগিয়ে এলো নৃপেন মণ্ডলের দিকে। আজ তারও শেষ দিন, বুঝতে আর বাকি রইল না তার। নৃপেনের হাঁ করা মুখের ওপর ঝুঁকে পড়ল বিনয়। তার মুখের একদিকে প্রায় মাংস নেই, হাড়ের খুলি হাঁ করে আছে। একটা বিষাক্ত বাষ্প ভস করে বেরিয়ে ছড়িয়ে গেল নৃপেন মণ্ডলের মুখের ওপর। দম আটকে গেল যেন তার। চোখ উল্টে সে সংজ্ঞাহীন হয়ে পড়ল। মুখে জলের ঝাপটা খেয়ে চোখ খুলল নৃপেন মণ্ডল। তার মুখের ওপর হাতে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে একটা বুড়ো। নৃপেন অতি কষ্টে উঠে বসতে বুড়োটা হাঁকপাক করে বলে উঠল, কি ব্যাপার? হ্যাঁ, কে আপনি? এই ভাঙা কবরখানে কি করতেছিলেন? সারা রাত এখানেই ছিলেন নাকি? কি আশ্চর্য! আপনি কে? আমি যে বাটা মল্লিকের সাথে দেখা করতে এসেছিলাম। আপনি কে? আমি আমি কে হলাম এই কবরখানা চৌকিদার, বাটা মল্লিক। এই নাম শুনেছি বটে। বেশ তাগড়া লোক তো, গাট্টা গোট্টা চেহারা। ও বাবা, সে লোক তো বহুদিন আগে মারা গেছে, 1 বছরও বেশি হইয়া গেছে। এই এইখানে এই বাড়িখানার সামনেই হত বড় দেহের লোকটা চোখ উল্টে মইরে পড়েছিল। তার খোঁজ করতেছেন কেন? এই আপনি কে বলেন তো? বুড়োটা আরো একাধিক প্রশ্ন করেই চলেছিল। নৃপেন মণ্ডল আর কোনো কথাই শুনতে পাচ্ছিল না। দিনের বেলাতেও ভয়ে তার শরীর যেন হিম হয়ে যাচ্ছিল, কারণ এই গোড়াস্থানের বাতাসে একটা কথা বারবার তার কানে ভেসে আসছিল। পাপ কখনো কাউকে ছাড়ে না, তোকেও ছাড়বে না। পাপ কখনো কাউকে ছাড়ে না, তোকেও ছাড়বে না। এই গল্পটার জন্য আমি মূলত আঁকিবুকে অ্যানিমেশনকে ধন্যবাদ দিতে চাই। যে জায়গাটার ওপর বেস করে আমি এই গল্পটা বানিয়েছি, সে জায়গাটা আমাকে আঁকিবুকে অ্যানিমেশনই দেখিয়েছিল।
তো ধন্যবাদ আঁকিবুকি অ্যানিমেশনের গৌতমকে। আর কেমন লাগলো আজকের গল্পটা সেটা আমাকে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে ওর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।